নমস্কার, আমি কৃষ্ণকান্ত মালিক। আমার ফেসবুক পেজে সকল বন্ধুদের ইংরেজি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আমার ফেসবুক পেজে যে মেঘে ঢাকা তারার সন্ধানের অনুষ্ঠানে সকলকে স্বাগত। এই মেঘে ঢাকা তারার অনুষ্ঠান মূলত নাট্যকার, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, কবি, সাহিত্যিক এনাদের নিয়ে, মূলত যারা সূর্যের প্রখর আলোয় যারা ম্লান হয়ে আছেন বা ম্লান হয়ে গেছেন, উপযুক্ত জল, বাতাস, পরিবেশ পরিস্থিতি এবং অর্থনৈতিক স্বাবলম্বী যদি হতেন, এনারও একদিন ময়ূরূপ ধারণ করতে পারতেন। তাই এনাদেরই একজন মধ্যে আমরা খুঁজে পেয়েছি এক উজ্জ্বল নক্ষত্রকে, যিনি আর কেউ নন। আমি আমার ছোটবেলা থেকে ওনারা দেখেছি, ওনার আমার সঙ্গে পরিচয় আছে বা দেখেছি, যিনি দীর্ঘদিন ধরে গ্রাম বাংলার যে লোক শিক্ষা, বিশেষ করে সমাজ যাত্রা, মানে যেটাকে বলা হয় অ্যামেচার পার্টি যাত্রা, উনি যাত্রা দীর্ঘদিন ধরে যাত্রা অভিনয় করেছেন, দক্ষতার সাথে অভিনয় করেছেন এবং পরবর্তীকালে উনি সেই যাত্রা জগৎকে ভালোবেসে মানুষের কিছু শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্বী মানুষের প্রেরণায় উনি আজকে সেই বইও লিখেছেন, বহু বই লিখেছেন এবং সেই বই গ্রাম বাংলার, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্লাব সংগঠনেতে এখন অভিনীত হয়। এমনই একজন মানুষ, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় কানন কুমার মাইতি মহাশয়। কাননদা নমস্কার। কেমন আছেন? আপনাদের সকলের ভালোবাসা, শুভেচ্ছা বা সব শুভকামনায় আপাতত ভালো আছি। আমি শুনেছি আপনি কবে থেকে এই যাত্রা জগতে, বিশেষ করে এই যে বই লেখা আমরা শুনেছি, এবং কিভাবে আপনি স্ট্রাগল করে এসেছেন এবং কাদের সহযোগিতায় বা এমন মানুষ যারা আছেন আপনার শুভাকাঙ্ক্ষী বা শুভনার্থী মানুষ আছেন যাদের অনুপ্রেরণায় আপনি এই জগতে এসেছেন, মানে কবে থেকে এসেছেন বা কাদের অনুপ্রেরণায় এসেছেন? দেখুন, ছোটবেলা থেকে প্রত্যেক ছেলেদের বা মেয়েদের, যাই বলুন, বাচ্চাবেলা থেকেই তারা একটা করে হবি থাকে, একটা জিনিসকে তারা ভালোবাসে। তা আমি ছোটবেলা থেকে এই বিশেষত নাটক, যাত্রা, এই অভিনয়গুলোকে খুব ভালোবাসতাম। বিভিন্ন বই পড়তুম, বইয়ের অভিনয় দেখতুম, অভিনয় নিজে খুব ছোট্টবেলা থেকে স্কুলে আমি অভিনয় করেছি। তারপর আমরা ক্লাব তৈরি করে দীর্ঘদিন ক্লাবে নাটক অভিনয় করতুম। আর যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন প্রথম একটা নাটক লিখেছি। যে নাটকটা অনেকেই যারা জানেন এই বিষয়ে, বোঝেন, তারা অনেকেই কিন্তু প্রশংসা করেছিলেন, বলেছিল হ্যাঁ মোটামুটি তোমার হাত আছে, লিখতে পারবে। তারপর পরবর্তীকালে কত সাল নাগাদ হবে ওটা? ধরুন আমি তখন ক্লাস 9-এ পড়ছি, 65 আর 80, 81তে আমি দিয়েছি, মাধ্যমিক দিয়েছি। 8-এর দশকে, ওই 8-এর দশকে, ওই সময় আমি প্রথম নাটক লিখি। তারপরে পরবর্তীকালে যখন আমি 11-12-এ পড়ছি, তখন আমি প্রথম যাত্রাপালা লিখতে শুরু করি। আর এই যাত্রাপালা লেখাতে আমাকে সবচেয়ে বেশি প্রেরণা জুগিয়েছিল আমার বিবেকানন্দ বয়েজ ক্লাব এবং অগ্রদূত শৌখিন যাত্রা সংস্থা। এই দুটো ক্লাবের ছেলেরা কিন্তু বলতো, মাস্টার তুমি লেখো। মাস্টার বলতে আমি টিউশনি পড়াই, যার ফলে মাস্টার নামে পরিচিত। এবং আমার বাড়িতে আমার বড় দাদা অশোক কুমার মাইতি, আমার মা কিন্তু খুব বেশি যে ছেলে হ্যাঁ লিখুক, একটা বড় কিছু করবে, প্রেরণা জুগিয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে গেছে যাতে আমি লিখতে পারি। সেইভাবে সহযোগিতা করে মেন্টাল সাপোর্টটা করেছেন। তা এইভাবে প্রথম যাত্রাপালা লিখেছিলাম। কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবৎ বই লিখি, অভিনয় করি, আর অন্যান্য ক্লাবরা সেই বই নিয়ে অভিনয় করে, কিন্তু সেই বই প্রকাশ করার মতো কোনো রাস্তা আমি খুঁজে পাইনি। বহুদিন পরে, যখন ধরুন আমার বয়স প্রায় 35-36 বছর, তখন প্রথম বই প্রকাশিত হয় আমার
তাও আমার এক ভাগনা একটু সহযোগিতা করে, আচ্ছা। আর তো কয়েকজন বন্ধু। আর আমার দুটো বন্ধুর কথা উল্লেখ না করলেই নয়, যারা যাত্রা পালা মানে রচনাকালে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, এবং মানে এই প্রকাশের ক্ষেত্রে যেমন প্রথমে প্রকাশ করতে গিয়ে আমি নিজে পাবলিশ করেছিলাম, আমার বেশ কিছু টাকা লেগেছিল, টাকা দিয়েছে আমার বন্ধু আচ্ছা। বাবলু ভুক্ত। আচ্ছা। এবং বই লেখার কাজে সহযোগিতা করা সেটা হচ্ছে সুশীল মাইতি, বর্তমানে সে মারা গেছে। আচ্ছা। তা সেই সুশীল মাইতি এরা দুজন কিন্তু মানে অনেকের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। আচ্ছা। আচ্ছা। তা সেইভাবে তা প্রথম বই প্রকাশিত হওয়ার পর, প্রথম বই কলকাতা থেকে প্রকাশিত, আমি নিজে প্রকাশ করেছিলাম 2000 কপি। তারপরে সেই বই ওরা কলকাতা যখন মার্কেটে ধরে নিল, কলকাতা নিয়ে নিল, কলকাতা নিতে তারপর থেকে আমার আর পিছন ফিরে তাকাতে হয়নি, মোটামুটি বই মার্কেটে চলছিল। কিন্তু আমি যদি আরও আগে অনেকটা সুযোগ পেতাম, কিংবা আমার পারিবারিক যে মানে আর্থিক দৈন্যতা ছিল, মানে খুবই আমার অবস্থা ছিল খারাপ ছিল অবস্থা, মানে কোনো রকমে ভাত জোগাড় হতো, এরকম একটা অবস্থা। তা সেই অবস্থাটা যদি একটু উন্নত হতো তাহলে হয়তো দেখা যেত অনেকটা এগিয়ে যেতে পারতাম অন্যভাবে। কিন্তু আমাকে আগে সংসার চিন্তা করতে হয়। ছোট্টবেলায় বাবা মারা গেছে, আমি যখন ক্লাস 4 পড়ি তখন বাবা মারা গেছে। আচ্ছা। এবার তারপর থেকে মানে বুঝতেই পারছেন জীবন সংগ্রামটা কীরকম দাঁড়িয়েছে। এমন কোনো কাজ নেই যে কাজটা আমি করিনি। তা সেই কাজ করে সংসার চালিয়ে তার অবসর সময়ে আমি কিন্তু যাত্রাপালা লিখতাম। তা আমার দু একজন বন্ধু বান্ধব বলেছিল, তুই যে টাইমটা নাটক যাত্রার পিছনে খরচ করছিস, তা ওটা যদি সেই সময়টা কাজ করিস তাতে বরং সংসারে উন্নতি করতে পারবে। আমি দেখো, আমি সেইভাবে তো করিনি। আমি সারাদিন কাজ করি, সন্ধ্যের পর রাত্রেবেলা তো কেউ কোনো কাজ করবে না, তখন কিন্তু বসে বসে লিখি। তা লিখে এখন জড়ো হোক না, দেখা যাবে না যদি ভবিষ্যতে কিছু হয়। অবশ্যই। তা সেই কিছু করতে করতে মোটামুটি বই মার্কেটে যখন এলো প্রথম, তখন মনে হচ্ছে 1412 সালে, এখন 1431, 1412 সালে সরস্বতী পুজোয় প্রথম বই প্রকাশিত হয়। এবং তারপর থেকে এবার এই আস্তে আস্তে যাত্রাপালা দিন, তখন কিন্তু যাত্রাপালার অনেক আরও বেশি ছিল, কদর ছিল। এখন যেমন ধরুন যাত্রাটা অনেকটাই নিম্নগামী হয়েছে, কিন্তু তখন আরও যাত্রার কদর ছিল। তা সেইভাবে কিন্তু তার পরপর প্রকাশিত হয়েছে। আর কলকাতার বিভিন্ন পাবলিশার্স, 3-4 পাবলিশার্স ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বই বের করি আমি। তো আপনি মনে করছেন যে মানে যেই সময় আপনি বই লেখা শুরু করেছিলেন আর কি, যদি আপনি কলকাতার মতো জায়গায় বা বড় যদি কোনো মানে আপনাকে সাপোর্টিং থাকতো, ভালো সাপোর্টিং বা প্রকাশক না যদি ভালো সাপোর্ট বা মানে পেতেন আপনি, আমার মনে হয় আপনি আরো আগাতে পারতেন। আরো অনেক অর্থনৈতিক সাপোর্ট যদি আপনি পেতেন, তাহলে আপনাকে মনে হয় অনেকটা আপনি আগাতে পারতেন। অবশ্যই। আচ্ছা, কারণ এখন বর্তমান যে পরিস্থিতি চলছে, যাত্রা একটা লোকশিক্ষা। এই যাত্রা, এই লোকশিক্ষা তখন গ্রাম বাংলার বুকেতে অ্যামেচার পার্টি যাত্রা হতো, সেখানে মানুষ মা বোনেরা দলে দলে সেখানে গিয়ে পৌঁছাতো। সেই যে ঘটনাগুলো যাত্রার মধ্যে যে পট এক একটা যখন মঞ্চস্থ হতো, তখন গ্রামের মানুষ তখন সেই মঞ্চস্থ নাটকটাকে বা যাত্রার দৃশ্যটাকে দেখে মানুষ অনুভব করতো, তার অনেক কেঁদেও ফেলতো আর কি। কিন্তু সেই জায়গাটা আমার মনে হয় কোথাও একটু হারিয়ে যাচ্ছে, যে যাত্রা লোকশিক্ষার থেকেও এটা একটা ভালো লোকশিক্ষার মাধ্যম, কিন্তু যাত্রা কি গ্রাম বাংলার মুখে মনে হচ্ছে অ্যামেচার একটু কম হচ্ছে বলে মনে হয়। দেখুন, বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে যাত্রা তখন মানুষের একটা আমোদ প্রমোদ বলুন, শিক্ষামূলক বলুন, সমস্ত দিক দিয়ে একটাই মাধ্যম ছিল, সেটা কিন্তু নাটক যাত্রা। একদম, এটা কিন্তু একটা বিরাট। কিন্তু বর্তমানে ধরুন টিভি, তারপরে বর্তমানে এই মোবাইল যে মোবাইলগুলো 4G 3G 4G 5G মোবাইল বেরোচ্ছে, সেই মোবাইলে এখন মানুষ বহু কিছু দেখতে পাচ্ছে। আর বহু কিছু দেখছে বলেই তারা কিন্তু ওই বাড়িতে বসে সব কিছু দেখতে পাচ্ছে। আমরা কেন যাব ওই সিনেমা হলে পয়সা খরচ করে, কিংবা যাত্রাদোলায় ওই ফাঁকা জায়গায় বসে ঠান্ডা ভোগ করে কি গরমেতে মশা কামড়ে কেন আমরা ওই যাত্রাগুলোকে দেখতে যাব? আমরা তো ঘরে বসে দেখতে পাচ্ছি, এটা একটা কারণ। এটা হচ্ছে দর্শক না আসার কারণ, দর্শক কমে যাওয়ার। আর যাত্রা অভিনীত হওয়ার একটা জিনিস, গ্রাম বাংলায় এখন আগে
চেয়ে অনেক বেশি শিক্ষিত মানুষ, শিক্ষিত এবার কাজ পায়নি, সুতরাং তাকে কিছু না কিছু একটা কাজের সন্ধানে ছুটতে হচ্ছে, কারণ প্রত্যেকেরই সংসার আছে, প্রত্যেকের দায় দায়িত্ব আছে, তা প্রত্যেকে যদি কাজের সন্ধানে ছুটে এবং সেই কাজ নিয়ে যদি অধিক ব্যস্ত থাকে তখন কিন্তু সময় একটু অভাব হচ্ছে। তার উপর ধরুন এখন বর্তমানে অপেশাদার যাত্রায় যেভাবে খরচ বেড়েছে, সেই খরচটা একটা যাত্রা বইতে 10, 11, 12, 13 প্লেয়ার থাকে, এবার সেই প্লেয়াররা একজন 3-4 হাজার টাকা করে চাঁদা দিয়ে যাত্রা করা বর্তমান গ্রাম বাংলার যা মানুষের অর্থনৈতিক অবস্থা তাতে কিন্তু খুব কঠিন মানে হয়ে পড়ছে, যার ফলে অনেকেই পিছোচ্ছে যাত্রা, যার ফলে যাত্রার সংখ্যাটা কমছে। আর অন্যদিক দিয়ে এই বৈদ্যুতিন মাধ্যমগুলো এসে বিভিন্ন প্রকার এসে এই যাত্রাটাকে অনেকটাই কিন্তু দর্শকরা বিমুখ দর্শক কিন্তু ধরুন যেসব জায়গায় এই বিনোদনগুলোর ব্যবস্থা নেই, যা কম, যেমন ধরুন বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যন্ত অঞ্চলগুলো, সেই জায়গায় কিন্তু যাত্রার কদর এখনো প্রচুর। আর যেগুলো একটু উন্নত এলাকা হয়েছে সেগুলো যাত্রার কদরটা একটু কমেছে। তবে হ্যাঁ, ওই করোনার সময়কালে ওই সময়টা যতটা কমে গিয়েছিল এখন কিন্তু আবার বেড়েছে, কিন্তু অনেক বেড়েছে। আচ্ছা, এতদিন যতদিন আপনি সবাই বই লিখছেন, ধরুন আপনার বই প্রকাশিত হয়েছে বা লিখছে, বা গ্রাম বাংলার বুকেতে এখনো ক্লাব বা সংগঠন তারা অভিনয় করছে, আপনার বই অভিনয় করছে, তো তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বইয়ের নাম আপনি যদি বলেন। যেমন ধরুন রক্ত দিয়ে মায়ের পূজা, নিলাম হলো স্বাধীনতা, আসছে কলির ভগবান, বাবা মায়ের শেষ ঠিকানা, ছিলাম পশ্চিমবঙ্গ, সন্তান রক্তে মাতৃপূজা, মায়ের কোলে মাটির ভগবান, মায়ের পায়ে শপথ নিলাম, ইত্যাদি ইত্যাদি। এইরকম বই আছে যেগুলো ব্যাপক সুপার, মানে গ্রাম বাংলাকে এই বইগুলো অনেকটা কাঁপিয়ে দিয়েছে। আপনি ঘটনা নাটকটার ঘটনা প্লটটাও ভালো শুনছেন। এমন আপনার কাছে যে এমন একটা বই ধরুন স্মরণে একটা আপনার লেখা বই খুব স্মরণীয় আছে, বা কোনো আমার স্মরণীয় ঘটনা ঘটেছে এমন কোনো বই এমন কিছু আছে? স্মরণীয় ঘটনা ঘটেছে বলতে দেখুন, আমার বইগুলোর মধ্যে সবচেয়ে যে বইটা আমি প্রথম প্রকাশ করি রক্ত দিয়ে মায়ের পূজা, তার রক্ত দিয়ে মায়ের পূজা কিন্তু এই প্রথম প্রকাশ থেকে আজ প্রায় 19-20 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু বইটা সমান তালে চলছে, সমান সুপারহিট, রক্ত দিয়ে মায়ের পূজা। এবং আরও অনেক হিট বই রয়েছে, কিন্তু ওই বইটার সমতুল্য যেন কোনো বই হচ্ছে না। অনেকে বলছে দাদা ওই রকম একটা বই দিন, আমি ওই রকম হলে তো আপনারা অভিনয় করবেন না, কি বই কি করবেন, তো বিভিন্ন বই বিভিন্ন রকমভাবে করুন, হ্যাঁ, তবে সেটা 19-20 কম বেশি হবে সেটা আলাদা ব্যাপার। তবে রক্ত দিয়ে মায়ের পূজা উল্লেখযোগ্য মধ্যে অনেক স্মরণীয়তে আছে। হ্যাঁ, এবার আরও অনেক বই, যেমন অনেকে বলে রক্ত দিয়ে মায়ের পূজা ভালো, আবার অনেকে বলে না নিলাম হলো স্বাধীনতা হচ্ছে ভালো। এবার মানুষের রুচির উপরে নির্ভর করে। আগামী প্রজন্মের জন্য আপনি দেখুন অনেক তো বেমুখ হয়ে যাচ্ছে, মানে অনেক ইয়াং জেনারেশনটা, মানে এই যে নাটক বা যাত্রা মঞ্চস্থ হয়, আমরা ক্লাব মিলে একটা মুফসলার কথা বলছি, ক্লাব মিলে ক্লাবের ছেলেরা রিহার্সাল, তাদেরকে ওয়ার্কশপ করিয়ে রিহার্সাল, দীর্ঘদিন ধরে রিহার্সাল করে তাদেরকে আমরা মঞ্চস্থ যখন করানো বা আপনারা করেন, বা আমাদের মুফসলায় গ্রাম অঞ্চলে যারা নাটকরা করে, কিন্তু সেই সব ছেলেরা এখন তো তারা অন্যদিকে চলে যাচ্ছে। আপনি একটু আগেই বলেছেন তারা ফোন নিয়ে ব্যস্ত, একটা ইন্টারনেট যুগ চলেছে এখন, তো আগামী কি মনে করেন আপনি সেই আগামী প্রজন্মের জন্য আপনি কি বার্তা দিতে চাইছেন, যে কিভাবে মনে হয় কি আমরা ফিরত আসবে আবার এই নাট্য জগতে? দেখুন আগে টিভি সিরিয়ালগুলো মানুষকে ব্যাপক পরিমাণে টানত, কিন্তু টিভি সিরিয়ালের একঘেয়েমিটা এখন কিন্তু মানুষকে অনেকটাই যাত্রামুখী করেছে, অনেকটাই করেছে আগের চেয়ে। কারণ সিরিয়ালের প্রতি কিছু কিছু বাড়ির মেয়েদের হয়তো আন্তরিক টান থাকতে পারে, কিন্তু ছেলেদের আর যেন ভালো হয়নি, ভালো লাগেনি। এককালে কিন্তু ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগেনি। তাই এইরকম কিছু কিছু একঘেয়েমি জিনিস এসে মার্কেটটা যতটা খারাপ হয়েছিল তার চেয়ে ওই একঘেয়েমি এসে কিন্তু আরও যাত্রা মার্কেটটা একটু ভালোর দিকে হচ্ছে। তবে আশা করছি যে হ্যাঁ, পরপর কিন্তু সেই কোনো জিনিস এই যে যাত্রার একটা অবনতি বা অবক্ষয় দিকটা, তা কোনো জিনিসই অবক্ষয়টার চিরস্থায়ী নয়, আবার একটা ভালো দিন আসছে, যেমন আসবে। তো আমরাও চেষ্টা করছি বিভিন্ন ধরনের যেগুলো মানুষ চায়, যে ধরনের জিনিস, যে ধরনের শিক্ষা তারা পেতে চায়, সেগুলোকে দেওয়ার চেষ্টা করছি।
তবে এবার কতটা মানুষ ফিরবে আর কতটা কি হবে সেটা তো আগামী দিন বলবে, সময় বলবে। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। অনেক কথা আমি নাট্যকার কানন কুমার মাইতির সঙ্গে আমি কথাবার্তা বললাম, ওনার অনেক কথা আমরা শুনলাম, ওনার প্রকাশনার কথা আমরা শুনলাম। আশা করছি আগামী দিনে উনি আরও ভালো জায়গা যাবেন, উপযুক্ত জায়গায়, বললাম আগেই বলেছিলাম উপযুক্ত জায়গাতে উনি অবশ্যই যাবেন। তো ধন্যবাদ কাননবাবুকে, ওনার মূল্যবান কথাবার্তা, ওনার স্ট্রাগেলের কথাবার্তা, ওনার জার্নির কথাবার্তা আমরা শুনলাম, ওনার লেখার কথাবার্তা, কীভাবে স্ট্রাগল করে উনি আজকে এই জগতে এসেছেন। হ্যাঁ, আমি শুনলাম। ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। স্যার, আপনার পরিচয়টা, আপনার পরিচয়টা। যারা এই প্রতিবেদন দেখছেন বা শুনছেন তাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই যে আমি আপনাদের অনেকেরই পরিচিত, আবার অনেকের অপরিচিত। তা আপনাদের কাছে আমার পরিচয়টা স্পষ্ট করি। আমি নাট্যকার শ্রী কানন কুমার মাইতি। আমার নিবাস হুগলি জেলার পুরসুরা থানার বড়দিগরুই গ্রামে। আমি বড়দিগরুই মোকামে বসে এটা কথা বলছি। বড়দিগরুই মোকামে আমার অফিস আছে, সেই অফিসে বসে কথা বলছি। সকলকে আমার এই মোকামে বলুন বা অফিসে বলুন, এখানে আমার বাড়িতে বলুন, সকলকে আসার নিমন্ত্রণ এবং আসার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাই যাত্রায় লোকশিক্ষা হয় রামকৃষ্ণদেবের এই বাণীকে সম্মান জানিয়ে যাত্রার প্রতি আগ্রহী হবেন। ধন্যবাদ, নমস্কার।